আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আজকের ক্লাসে। আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরা টেন্স শিখতেছিলাম। টেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো ভাষা বোঝার জন্য, ওই ভাষায় কথা বলার জন্য অথবা ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য টেন্সের গুরুত্ব অপরিসীম। তুমি যদি টেন্স ভালো বুঝো তাহলে তুমি ভাষাটাকে সুন্দরভাবে বুঝবে, সুন্দরভাবে লিখতে পারবে এবং ফ্লুয়েন্টলি ওই ভাষায় কথা বলতে পারবে। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ইতিমধ্যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে মোটামুটি আলোচনা করে ফেলেছি এবং যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো প্লে লিস্টে সাজানো আছে। তোমরা প্লে লিস্ট থেকে পরবর্তীতে বা অন্য সময় দেখে নিতে পারবে। এবং ক্লাসগুলো এমন ভাবে করা হচ্ছে যাতে তোমরা দক্ষ হয়ে যাও এবং সাথে সাথে সেগুলোর ব্যবহার তোমরা করতে পারো এবং তোমরা যাতে স্পিক করতে পারো। আমার মনে হয় আমার যে কোনো ক্লাস করার পরেই তখন তুমি আমার ওই ক্লাস থেকে কম বেশি তুমি বেনিফিট হবে এবং একটা ক্লাস পর থেকেই তুমি কিছু না কিছু ইংলিশ বলতে পারবে, কিছু না কিছু ইংরেজি তুমি লিখতে পারবে। আর যদি প্রত্যেকটা ক্লাস এবং নিয়মিত দেখতে থাকো এবং শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখবে যে তুমি এত দক্ষ হয়ে গেছো যে অন্যান্যদের চাইতে অনেক এগিয়ে গেছো এবং আসসালামু তোমার আগের আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, তোমার আগের থেকে ভিত্তি দেখে গেছে আরো অনেক মজবুত হয়ে গেছে। তো তোমার এই ভিত্তিটা মজবুত হয়ে যাবে যখন তুমি দেখবে আসসালামু যে তুমি কিছু আলাইকুম স্যার। ইংরেজি লিখতে পারতেছো। তুমি যখন কোনো কিছু লিখতে পারতেছো, তো ওয়ালাইকুম তখন তোমার কাছ আসসালাম। থেকে ভালো লাগবে যে আমি তো লিখতে পারতেছি, আমি তো ইংলিশে কথা বলতে পারতেছি, আমি তো এগুলো পড়লে বুঝতেছি। তখন তোমার কাছে অনেক ভালো লাগা শুরু হয়ে যাবে। আমার প্রত্যেকটা ক্লাস থেকেই তুমি এমন কিছু শিখবে যেটা তুমি প্রয়োগ করতে পারবে ইনশাল্লাহ, যদি চেষ্টা করো। ঠিক আছে? তাহলে কোনো কাজ বর্তমানে চলিতেছে, এখনো শেষ হয় নাই, এইরূপ বুঝাইতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। তাহলে আবার বলি, কোনো কাজ বর্তমানে চলিতেছে এখনো শেষ হয় নাই এইরূপ বুঝাইতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তার পূর্বে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর অর্থ কি? ঘটমান বর্তমান কাল অথবা চলমান বর্তমান কাল, অর্থাৎ কোনো কাজ চলিতেছে এইরূপ বুঝাইতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন সে যাইতেছে, আমি কাজটি করিতেছি, সে হাসিতেছে, সে খেলিতেছে, এইরূপ বুঝাইতে কি হয়? আহ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, আমাকে কেউ জানিয়েছে যে কথা নাকি একটু ক্লিয়ার হচ্ছে না, বেঁধে যাচ্ছে বা এরকম হুম। কিছু তোমাদের মনে হচ্ছে? স্যার আমাকে এটা একটু মেবি জানাবে। আমার প্রবলেম। ও যে আর কমেন্ট করছে তার বাকি নেটে তোমাদের প্রবলেম কাছে হতো। ঠিক আছে তাই তো? আচ্ছা, তোমরা আমাকে এই মেসেজের মাধ্যমে লিখেই জানাবে প্রয়োজনে। আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমরা জানিয়েছো, একজন জানাইলেই আমি যখন জেনে গেছি তখন ঠিক আছে, যে অর্থাৎ সমস্যা নেই। ঠিক আছে, পাশাপাশি দেখো এখানে ইংলিশে একটা ডেফিনেশন দেওয়া আছে। তুমি যদি এই ডেফিনেশনটা শিখে নিতে পারো তো এটার জন্য, এটা তোমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট যে তুমি ইংলিশে এটার ডেফিনেশন বলতে পারো। দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এমন একটা অ্যাকশনকে এক্সপ্রেস করে গোয়িং অন অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, অর্থাৎ কথা বলার সময় এইটা হচ্ছে এইরূপ। যেমন এখানে একটা উদাহরণ বলা হচ্ছে, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজ করিতেছি। আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজ করিতেছি। তাহলে আমি কাজ করিতেছি এটা হলো কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আই এম ডুইং দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজ করিতেছি। এরপর দেখো চিনিবার উপায়। বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসের ইত্যাদি চিহ্ন থাকিবে। অর্থাৎ আমি কাজটি করিতেছি, তুমি যাইতেছো, সে হাসিতেছে, তাহারা খেলিতেছে, সবগুলো শেষে তেসি, তেসো অথবা তেসেন থাকিবে। যদি এটা চলিত ভাষা হয়, যেমন আমি কাজটি করছি, সে যাচ্ছে, সে হাসতেছে, এগুলো সবই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত। অর্থাৎ বর্তমানে কোনো কাজ যদি চলমান বোঝায়, যে কাজটি চলিতেছে, তাহলে সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন তেসি যদি নাও থাকে, যেমন সে বাড়ি যাচ্ছে, সে মাছ ধরছে, ধরছে বলছি,
সে কাজটি করছে মানে করতেছে, অথবা সে বাড়ি যাচ্ছে, এই সবগুলো হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বাংলা দেখলে বুঝতে পারলাম, যে আমরা এরকম দেখলে বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এটার ইংরেজি কিভাবে করব? এইটাতে তোমার গঠন প্রণালীতে এখানে লেখা আছে কি, প্রথমে সাবজেক্ট লিখতে হবে, এরপর সাহায্যকারী ভার্ব হবে এম ইজ আর, এর যে কোনো একটি হইবে। যেমন ইউ আর প্লেইং, অর্থাৎ তুমি খেলিতেছো। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতেছি, এইরূপ। আচ্ছা, সাহায্যকারী ভার্বের পরে মূল ভার্বের সহিত আইএনজি যোগ করিতে হইবে। অর্থাৎ মূল স্ট্রাকচারটা হলো কি, এই দুইটা স্ট্রাকচারকে আমরা যদি একসাথে লিখতে চাই, তাহলে স্ট্রাকচারটি হবে এরকম। একটু তোমাদেরকে লিখে দেখে, অর্থাৎ এই যে সাবজেক্ট, এরপরে কি হবে, এম অথবা ইজ অথবা আর, এর যে কোনো একটি লিখতে হবে। এরপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম, ভার্ব প্রেজেন্ট, এরপর এর সাথে কি হবে, আইএনজি যুক্ত। ভার্ব প্রেজেন্ট এর সাথে আইএনজি যুক্ত করতে হবে, ঠিক আছে? এখন দেখো, এইভাবে তোমাকে ইংরেজি করতে হবে, অর্থাৎ এইটা সাবজেক্ট লিখবে, অ্যামিজারের যে কোনো একটি হবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত। তাহলে আমরা এখানে উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটা দেখি। সালমা আমার জন্য অপেক্ষা করিতেছে, সালমা আমার জন্য অপেক্ষা করিতেছে। তাহলে এখানে সালমা হলো সাবজেক্ট, আর আমরা সালমা লিখেছি। এরপর অ্যামিজারের যে কোনো একটি বসবে। দেখো, এই ইজ বসবে কার সাথে, সিঙ্গুলার হলে। সালমা একজন, তাহলে এর সাথে ইজ বসেছে, সালমা ইজ। অপেক্ষা করার ইংরেজি হলো ওয়েট, তো এর সাথে আইএনজি যুক্ত করতে হবে, এই যে এখানে নিয়মে যে আমরা বলেছি আইএনজি যুক্ত করতে হবে। তো এখানে আইএনজি যুক্ত করা হয়েছে, ওয়েটিং ফর মি, সালমা আমার জন্য অপেক্ষা করিতেছে। আমরা আজকে এরপর প্রচুর আমরা প্র্যাকটিস করব, তোমরা সাথে থাকবে, তোমরা নিজেরাও বলবে, সুযোগ থাকবে, ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। জি স্যার। সে মাঠে দৌড়াইতেছে, যে ইনশাল্লাহ সে মাঠে দৌড়াইতেছে, তাহলে কি হবে, সাবজেক্ট হলো হি। হি। এখন দেখো, হি হলো একজন, একজন হলে বলেছি ইজ হবে, তাহলে ইজ, হি ইজ রানিং ইন দ্য ফিল্ড। কথাটি শুধু একজন হলে ইজ হবে, কথাটি হয়তো সত্য না, কারণ হলো যেমন আই এম রানিং, আই এর সাথে এম বসে, ইউ এর সাথে আর বসে, এটা তোমরা জানো, আগের ক্লাসে বলা হয়েছে। এখন এই জন্য এতটুকু আমরা বলতেছি, যে এছাড়া অন্য বাইরের যে কোনো এক ব্যক্তি হলে বা একক জিনিস হলে ইজ হবে। যেমন সে মাঠে দৌড়াইতেছে, হি ইজ রানিং ইন দা ফিল্ড। করিম একটি কবিতা আবৃত্তি করিতেছে, তাহলে কি, করিম সাবজেক্ট, ইজ হলো ভার্ব, রিসাইটিং এ পয়েম, করিম একটি কবিতা আবৃত্তি করিতেছে। যদি কখনো প্রশ্নবোধক বাক্য হয় তাহলে কি হবে, করিম কি একটি কবিতা আবৃত্তি করিতেছে, তো তখন আমাদেরকে এই ইজ ভার্বটিকে আগে দিতে হবে, তাহলে হয়ে গেল। অর্থাৎ দেখো, এটাকে আমরা কি করবো, এইভাবে লিখবো, ইজ ইজ করিম রিসাইটিং আ পয়েম, সরি, তখন জি, এখানে দিতে হবে প্রশ্নবোধক চিহ্ন। তোমরা কিন্তু অনেকেই এই প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলে যাও, এটা ভুল করা যাবে না। বাক্য যদি নেগেটিভ হয় তাহলে কি করবে, মনে করো আমি বলতে চাচ্ছি করিম একটি কবিতা আবৃত্তি করিতেছে না, তাহলে তখন কি করতে হবে, করিম ইজ নট, এরপরে নট ব্যবহার করতে হবে, রিসাইটিং আ পয়েম। তোমাদেরকে কথা দিচ্ছি, আমি এই ক্লাসটি শেষ হওয়ার পরে আবার কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস দুটো কম্বিনেশন করে আবার একদিন আলোচনা করব। অর্থাৎ আমি এমন ভাবে তোমাদেরকে গড়ে তুলতে চাই যাতে তোমাদের ভবিষ্যতে আর না আটকে যাও। যদি ভিন্নতা তোমার সামনে থাকে, ভিন্নতা তুমি যদি জানো, তাহলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এই যে বাক্যে না আসছে, তাহলে যেমন তুমি লিখিতেছো না, ইউ আর নট রাইটিং, ঠিক আছে? এখন কখনো কখনো ভবিষ্যৎকালের অর্থ বোঝাইতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার জন্য আমি এটা বলতেছি। যেমন তুমি কি আজ ঢাকা যাইবে না, মানে তুমি কি আজকে ঢাকা যাচ্ছ না, অতটা এরম হয়। তাহলে কি, আর ইউ নট গোয়িং টু ঢাকা টুডে, তুমি কি আজকে ঢাকা যাচ্ছ না? এখন আমি এমন কিছু জিনিস দিব যেটা তোমাদের কাছে নতুন মনে হতে পারে অনেকের কাছে। এইখানে দেখো, দেখো, সি, হিয়ার, বিলিভ, লাভ, ফিয়ার, ওয়ান্ট, ডিসেম্বল, এই ভার্বগুলো তোমরা একটু প্রয়োজনে মুখস্থ করে নেবে। অর্থাৎ এইগুলোর
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন আমি একটি পাখি দেখিতেছি বা আমি একটি বই চাহিতেছি, এইটা না বলে বলা হয় আমি একটি বই চাই। দেখো, আই এম ওয়ান্টিং এ বুক, এটা হলো ইনকারেক্ট। কারেক্টটা কি হবে? আই ওয়ান্ট এ বুক। অর্থাৎ এগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। তুমি আজকে এই ক্লাসটি করতেছো, তুমি অনেক যা জিজ্ঞেস করবে কোন কোন শব্দের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না বলো দেখি। তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখো এগুলো। অনেক ভালো ভালো স্টুডেন্ট, যারা তোমরা ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট মনে করো, তোমার সাথে যারা এই ক্লাস পেয়েছে ইংলিশে, জিজ্ঞেস করবে যে বলো তো দেখি, আমি একটি পাখি দেখিতেছি কি হবে? দেখো, আমি একটি পাখি দেখিতেছি, আই এম সিং এ বার্ড, এটা হলো ইনকারেক্ট। এটা এরকম হবে না, হবে আই সি এ বার্ড। অর্থাৎ আমি একটি পাখি দেখিতেছি, আই সি এ বার্ড, এটা বললেই হবে। আমি একটি পাখি দেখি, আই সি এ বার্ড। কারণ সি ভার্ব এর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, অর্থাৎ এগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় না। অনুরূপ ভাবে দেখো, আই এম ফিলিং আনওয়েল, আমি ভালো বোধ করতেছি না। আই এম ফিলিং আনওয়েল, আমি ভালো বোধ করতেছি না। তাহলে কি, আমি ভালো বোধ করতেছি না, আই ফিল আনওয়েল, আমি ভালো বোধ করতেছি না। এইটা এইভাবে আমরা বলবো, আই এম ফিলিং আনওয়েল এভাবে বলবো না। আচ্ছা, এখন যেই বাক্যগুলো এখানে করে দেওয়া আছে এগুলো চোখ বন্ধ করে তোমরা শিখে ফেলবে। আর এটা যে অন্যকে তুমি অন্যের সাথে আবার প্র্যাকটিস করবে, একজনকে জিজ্ঞেস করবে তুমি এটা বলো তো দেখি। যেমন মুষলধারে বৃষ্টি হইতেছে, মানে বৃষ্টি হচ্ছে 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 আর হইতেছে। তো এটা ইংরেজি কি? ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। তাহলে তোমার এই কথাটা তুমি যখন অন্যকে জিজ্ঞাসা করবে, নোট করে নেবে, খাতায় রাখো। আমি যে জিনিসগুলো তোমাকে নোট করে রাখতে বলতেছি, প্রয়োজনে অন্যকে জিজ্ঞাসা করতেছি, তুমি যখন এগুলো জিজ্ঞাসা করবে, তো তখন সে যদি পারে আলহামদুলিল্লাহ, যদি না পারে তখন তুমি তাকে বলে দিলে, সে শিখতে পারলো আর তোমার শেখাটা মজবুত হলো। তুমি যে অর্থাৎ তোমার আরেকজনের সাথে আবার প্র্যাকটিস হয়ে গেল। এই জন্য প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আচ্ছা, এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, ইট ইজ রেইনিং ইন টরেন্টস, অর্থাৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে। এইরূপ ঘটনা প্রত্যহ ঘটিতেছে, সাচ ইনসিডেন্টস আর হ্যাপনিং এভরি ডে। আচ্ছা, তুমি আমার কথা শুনিতেছো না কেন? হোয়াই আর ইউ নট লিসনিং টু মি? হোয়াই আর ইউ নট লিসনিং টু মি? আমি একটি পাখি দেখিতেছি, কি হবে? আই সি এ বার্ড। হওয়ার কথা ছিল আই অ্যাম সিং এ বার্ড, কিন্তু যেহেতু সি ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না, এই কারণে আমরা এইভাবে লিখেছি। আচ্ছা, বালিকাটি মনোযোগ দিয়ে পড়িতেছে, তাহলে কি হবে দেখি, আমরা নিজেরা করি। বালিকাটির ইংরেজি কি? এখন তোমরা The girl. হেল্প করবে। দি গার্ল। পড়িতেছে, তাহলে কি হবে? দি গার্লের সাথে অ্যামিজারের কোনটা হবে? আমরা স্ট্রাকচারে দেখছি দি গার্ল লিখতে হবে অ্যামিজার। এরপর Is. এখন কি হবে? দ্য গার্ল ইজ Is. জি স্যার। রিডিং, আইএনজি যুক্ত করতে হবে, দ্য গার্ল ইজ রিডিং। অর্থাৎ কিভাবে পড়তেছে? মনোযোগ দিয়ে। দ্য গার্ল ইজ রিডিং অ্যাটেন্টিভলি। Attentively. দ্য গার্ল ইজ রিডিং অ্যাটেন্টিভলি, গুড। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, বালকগুলি মন দিয়ে আমার কথা শুনিতেছে। বালকগুলি, তাহলে বালকগুলির ইংরেজি কি? দা Voice. বয়েজ। আমি এখানে বলে রাখি, বয়েজ মানে বালকেরা। বয়েজ মানে কি? বালকেরা। বালকেরা। কিন্তু যদি তুমি বলো দা বয়েজ, তখন এর অর্থ হবে বালকগুলি। শেষে যদি স্যার গুলি একই গুলো না? গণ থাকে, তাহলে কিন্তু তখন তার পূর্বে দি বসে। যেমন বয়েজ মানে হলো বালক, আর দি বয়েজ মানে বালকগুলি। আমার কথাটা নিশ্চয়ই মোটামুটি বুঝতে পেরেছো। বয়েজ মানে হলো বালক, আর দি বয়েজ মানে বালকগুলি। অনুরূপ ভাবে, তাহলে আমি এখন বলি দেখো, গার্লস মানে কি? মেয়েরা। বলো দেখি। গার্লস, মেয়েরা। এখন আমি যদি বলি দি গার্লস, তখন কি অর্থ হবে? মেয়েগুলি। মেয়েগুলি বা মেয়েগুলো, ঠিক আছে। এইভাবে তোমাকে বুঝতে হবে। আমি খুঁটিনাটি সব কিছু ইনশাল্লাহ বিস্তারিত বলবো, শুধু তোমরা শিখবে। তাহলে তোমরা দেখো এই ক্লাসে বুঝলে বয়েজ শব্দের অর্থ কি? ছেলেরা। ছেলেরা বা বালকেরা। আর যখন দি বয়েজ হবে তখন কি হবে? ছেলেগুলি। ছেলেগুলো, বালকগুলো বা বালকগুলি। আর গার্লস শব্দের অর্থ কি?
মেয়েরা। মেয়েরা। আর দি গার্লস অর্থ কি? মেয়েগুলি বা মেয়েগুলো। মেয়েগুলো। এইটা তুমি একটু নোট করে নিবে। এটা নোট করে নেবে বলতে তুমি অন্যের সাথে প্র্যাকটিস করবে, একজনকে জিজ্ঞেস করবে আচ্ছা বলো তো ছেলেরা এর ইংরেজি কি, সেটা একটা উত্তর বলবে। এরপর তুমি বলবে আচ্ছা ছেলেগুলো থাকলে তখন কি হবে। তো এইটা তুমি নোট করে রাখো, তাহলে কি তুমিও উৎসাহ পাবে আর তোমার প্র্যাকটিসটা ডবল হবে। যার প্র্যাকটিস বেশি হবে সে বেশি মনে রাখতে পারবে। আচ্ছা দেখো, তাহারা মাঠে দৌড়াইতেছে, তাহলে এখানে সাবজেক্ট হলো তাহারা। তাহারা এর ইংরেজি কি? দে। এখন এটা সাবজেক্ট লিখলাম, এরপরে কি হবে? অ্যামিজার। তাহলে কোনটা হবে? আর আর। আর। হবে স্যার। যেহেতু অনেক আছে, দে আর। They are running in the field. রানিং বানানে ডবল এন ফিল্ড। হবে, এইটা তোমরা খেয়াল করবে যে রানিং ইন দা Field. ফিল্ড। ফিল্ড। আচ্ছা আমি বলছি খাতা কলম নিয়ে সাথে রাখবে। আমি এই ক্লাস শেষে তোমাদেরকে জিজ্ঞেস করব আজকে কোন কোন জিনিস তোমার কাছে মনে হলো যে তুমি নতুন শিখেছো, সেগুলো আমাকে বলতে পারতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, সেতু ও তাহার ভাইরা কাঁদিতেছে, তাহলে কি হবে? সেতু ও সেতু। তাহার ভাইরা কাঁদিতেছে। Mitu and her brothers. সেতু, তাই না? কি স্যার? जी। স্যার অ্যান্ড সেতু। সেতু ছেলে না মেয়ে? May। স্যার ছেলেও হতে সেতু পারে, মেয়েদের নাম। May মেয়েও होती হতে है। পারে। তো তোমাদের বেশিরভাগ মতামত কি, সেতু ছেলে না মেয়ে? মেয়ে। May sir, মেয়ে। May। জি স্যার। সেতু আর হার। Brother। এখন এর সাথে কি বলবি আমি জানেন, বলো আর দেখি। হবে। আর। আর হবে। Are তাহলে are কান্না করে crying। ইংরেজি টাইম। Waiting. সবাই Crying. কথা বলার চেষ্টা করবে একটু, মানে যারা ইতিমধ্যে তো যারা একটু দুর্বল ছিলে তারাও আমার মনে হয় সবল হয়ে গেছো। স্যার উইপিং এখন মানে একটু কি? অনুবাদ করতে হবে যে Both is উইপিং। same. এসে। ও। হ্যাঁ। ওকে। আচ্ছা, জি স্যার। তারা তাস খেলিতেছে, তাহলে ইংরেজি কি হবে এখন তোমরা বলবে ইনশাল্লাহ। এখন তোমাদের They পালা, আমি তো এখন দে। তোমাদের নিতেই দে। করেছি, কি হবে? They are playing Team Patti, দে sir, right? আর প্লেইং Team কার্ড। Patti. Card. দে প্লেইং কার্ডস। কার্ড। যাদের যাদের জানা নেই তোমরা শিখে নেবে। আচ্ছা, Yep, sir. পাখিটি নীল আকাশে উড়িতেছে, তাহলে পাখিটির ইংরেজি কি? তোমরা কিন্তু দ্য জেনে গেছো বার্ড। ইতিমধ্যে। পাখিটির ইংরেজি হলো the দি বার্ড। bird। দি বার্ড। আর বার্ড শব্দের অর্থ কি? পাখি। পাখি। আর দি বার্ড মানে, আচ্ছা এখানে একটু আমি বলে নিব। আচ্ছা, এটা আগে লিখে নিই, পাখিটি নীল আকাশে উড়িতেছে, তাহলে কি হবে? দি বার্ড ইজ ইজ, যেহেতু একটি, the bird is flying ফ্লাইং ইন দ্য ফিল্ড। in the নীল ব্লু। আকাশ, তাহলে কি হবে? ব্লু স্কাই। ব্লু ইন দ্য ব্লু স্কাই। স্কাই। আচ্ছা এখন তোমাদের বলি, পাখির ইংরেজি বার্ড, বার্ড। পাখিটির ইংরেজি কি? Sir, দি bird. বার্ড। দি বার্ড। পাখিরা, তাহলে দি কি হবে? বার্ডস। পাখিরা Birds. হবে দি বার্ডস। বার্ডস। Just only আর আর। birds হবে. পাখিগুলো, তাহলে হবে দি দি বার্ডস। বার্ডস। ভালো করে খেয়াল করবে, বার্ড অর্থ হলো পাখি, আর বার্ড অর্থ হলো পাখি, কিন্তু দি বার্ড অর্থ কি? পাখিরা। পাখিটি। পাখিটি। পাখিটি, কারণ এটা তো তোমার পাখিটি হচ্ছে কেন, দেখো এখানে কি আছে? একটি পাখি, তাহলে পাখিটি, পাখিগুলো বলা যাবে না। বার্ড মানে পাখি, দি বার্ড মানে পাখিটি। খাতায় নোট করবে এটা। আমি তো জি সব নোট স্যার। করতে বলতেছি না, ভিডিওতে থাকবেই, কিন্তু যেগুলা নোট করতে বলতেছি সেটা নোট করবে। বার্ড মানে পাখি, দি বার্ড মানে পাখিটি, বার্ডস মানে হলো পাখি। পাখিরা। পাখিরা। আর দি বার্ডস মানে হলো পাখিগুলো, গুলো। পাখিগুলো। এখন আমি তোমাদেরকে একটি কথা বলি, যদি কোনো শব্দের পূর্বে দি থাকে
এরকম নাউনের পূর্বে দি থাকলে তখন এর অর্থ হয়ে যায় টি, টা, খানা, খানি, গুলি, গুলো, গণ। অর্থাৎ যদি এক বচন শব্দের পূর্বে টি দি থাকে তখন হয় টি হয়ে যায়, যেমন পাখি টি। আর যদি বহু বচন শব্দের পূর্বে দি থাকে তখন হয় গুলি, গুলো, গণ। গণ, যেমন বার্ডস মানে পাখিগুলো। আর গণ কখন হয়? মানুষের ক্ষেত্রে। সম্মানিত, হ্যাঁ সম্মানিত ব্যক্তিদের ক্ষেত্রে, যেমন জনগণ। ঠিক আছে, জি স্যার। তাহলে আমি এখন বলি বুক, সরি, বুক শব্দের অর্থ কি তোমরা বলবে? বুক, বই। বই। Heard. বুক শব্দের অর্থ What's হলো right? বই। বুক শব্দের অর্থ কি? Boy, বই। বই। sir. বই। আর বুক শব্দের অর্থ কি? বইটি। একটি বই। বইটি। বইটি। আচ্ছা, বইটি। আর বুক শব্দের অর্থ কি? Boy gulo. বইগুলো। বইগুলো বইরাত। না। আচ্ছা, আহ, বই, বই যেমন মানুষের উত্তম বন্ধু, তাহলে বুকস আর ম্যানস বেস্ট ফ্রেন্ড। বই, বইরা, বইরা তো বলা যায় না, তাহলে বই। আচ্ছা, আর যখন বলবো দি বুকস, বইগুলো স্যার হয়েছে। বইগুলো। বইগুলো। আচ্ছা, বইগুলো বইগুলো। কখন হয়? যেমন তো না তোমার জানা আছে আমি সেখানে কিছু বই রেখেছি, তো আমি বললাম যে তুমি বইগুলো নিয়ে আসো, তাহলে তখন বলবো ব্রিং দা বুকস, কারণ তোমার জানা আছে আমি কোন বইগুলো নিয়ে আসতে বলেছি, তখন বলা হয় যে ব্রিং দা বুকস। বুকস। যদি জানা না থাকে তাহলে তখন আমরা বলি যে ব্রিং সাম বুকস, কিছু বই নিয়ে আসো, এরকম আমরা বলি। ঠিক আছে, অথবা গিভ মি টু বুকস, আমাকে দুইটা বই দাও, এরকম আছে। তাহলে আমার মনে হয় এখান থেকে তোমরা, এই যে এখন কি হবে, তোমরা ইংরেজি পড়ে যখন অর্থ করতে যাবে না, তখন Ji, অর্থগুলো sir. তোমরা খুব সুন্দরভাবে করতে পারবে। কখন পাখি হবে, কখন পাখিটি হবে, কখন পাখিগুলো হবে, আস্তে আস্তে দেখবে যে তুমি অনেক কিছু শিখে যাচ্ছ। Ji, sir. আচ্ছা, নো। একটা কাপড় ধৌত করিতেছে, তাহলে কি হবে? দ্য ওয়াশারম্যান দা দ্য ওয়াশারম্যান ওয়াশ ওয়াশার ওয়াশার ওয়াশিং ওয়াশার ক্লথ। ইজ, ইজ ওয়াশ ওয়াশিং মানে দ্য ধৌত করা, তাই না? ইজ ওয়াশিং ক্লথ, দ্য ওয়াশার ম্যান ইজ ওয়াশিং ক্লথ। ক্লথ। তোমরা এখন যারা ক্লাসে আসো, আমি যখন ভিডিওটা ইউটিউবে আপলোড করতেছি, তোমরা কমেন্টে তোমাদের মতামত গুলো কতটুকু শিখলে একটু জানাবে, তাহলে কি হবে, আমি উৎসাহ পাবো, কারণ এগুলো অনেক ভ্যালুয়েবল হবে। Ji, sir. Ji, তাহলে sir. Ji, sir. ভবিষ্যতে ভ্যালুয়েবল হবে বলতে কি, আমি যে তোমাদেরকে শিখাইতেছি, তো এই এই শিখানোটা কি হবে, অন্যদের কাছে দ্রুত পৌঁছবে। তুমি যখন কমেন্ট করবে, তো যে না তুমি বুঝতে পারছো এই জিনিস নতুন শিখছো, তো তখন পরবর্তীতে আমার করার যে স্পৃহটা আসবে, যেমন তোমাকে আমি যদি বলি না তুমি তো সুন্দর পারতেছো, তোমার কিন্তু কাজের গতি অনেক বেড়ে যাবে। খুব ভালো করে বুঝো, যে কোনো মানুষ কাজ করে তার কাজের গতিটা ঠিক রাখার জন্য আমি যেন তোমাদের নিয়ে সেই শেষ পর্যন্ত আগাইতে পারি, ওই পর্যন্ত যাতে যে তোমাদের সকল চাহিদা পূরণ হয়। তো সেইটার জন্য তোমাকে তো কোনো না কোনো ভাবে সাপোর্ট করতে হবে, মেন্টালি, মানসিক ভাবে। যেমন আমি তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি, নতুন নতুন তথ্য দিতেছি, যেগুলো তুমি হয়তো অন্য যে কোনো জায়গায় যাবত গেছো, অনেক জায়গায় তুমি অনেক লাইনে চেষ্টা করছো, জানি না তথ্যগুলো এইভাবে পেয়েছো কিনা, এই জন্য তোমাকে তথ্য দেওয়া হচ্ছে, তুমি চেষ্টা করবে। আচ্ছা, আমি মাঠে দৌড়াইতেছি, কি হবে? আই এম রানিং ইন I'm দ্য ফিল্ড। running in the field. আম রানিং Running in the field. ইন দ্য Field. ফিল্ড। আচ্ছা, এখন বাকিগুলো আমরা একটু মুখে প্র্যাকটিস করব। যা লিখেছি লিখেছি, Yeah. অন্য সময় আমার প্রয়োজন হতে পারে। তাহারা কি লেটার। পত্র লিখিতেছে, কি হবে বলো দেখি? আর দে রাইটিং আর দে রাইটিং ইন দ্য লেটার। স্যার দে। আর দে রাইটিং লেটার। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, যারা এখনো বুঝো নাই তাদের জন্য বলি, যেহেতু প্রশ্ন আছে এই জন্য আমরা আগে দেব আর, অর্থাৎ Yeah. তাহারা পত্র লিখিতেছে, এটার ইংরেজি হলো এরকম, দে আর রাইটিং ইন দ্য লেটার। দে আর রাইটিং এ লেটার, তাই না? দে আর, সরি, দে আর রাইটিং এ লেটার, এইটা হলো আসল বাক্য ছিল, তারা চিঠি লিখিতেছে। কিন্তু যেহেতু এখানে প্রশ্নবোধক বাক্য আছে, তখন এই আরটাকে আগে বলতে হবে, অর্থাৎ জি তখন হয়ে স্যার। যাবে এরকম, আর দে
রাইটিং এ লেটার। letter. এখন তোমরা যদি এই সবগুলো হলো যে করো, আচ্ছা, আর আমি তোমাদেরকে জন্য কয়েকটা বাক্য দিচ্ছি, সহজ সহজ বাক্য, ঠিক আছে? যেমন জি এখানে দেখো, রহিমা কি বই পড়িতেছে, তাহলে কি হবে? রহিমা বই পড়িতেছে, এটার ইংরেজি হলো রহিমা ইজ রিডিং এ বুক। is reading a তাহলে book. রহিমা রহিমা কি বই পড়িতেছে, তাহলে ইজটাকে আগে দিতে হবে, ওই যে অ্যামিজার, এটাকে আগে দিতে হবে। Rohima তাহলে ইজ reading a book. রহিমা রিডিং এ বুক, প্রশ্নবোধক বাক্য। দেখো, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তোমরা অনেকেই কিন্তু খাতায় এই জিনিসগুলো Sir. মিস করো, আমি তো দেখেছি। কৃষকেরা জমি চাষ করিতেছে, এরা তো পারবে। আচ্ছা, তুমি কি আজ সিনেমা যাইবে না, এই বাক্যটা কেন এখানে আসলো, এইটা একটা কথা। এখন তো আর সিনেমায় যাওয়ার যুগ নেই। আগে কিন্তু মানুষ সিনেমা দেখার জন্য সিনেমা হলে যেত। এখন তো মানুষের পকেটে পকেটে সিনেমা, ঠিক আছে না? তো তুমি কি আজকে সিনেমা যাইবে না, তার মানে তুমি কি আজকে সিনেমা যাইতেছো না? ওই যে তুমি একটু আগে তোমাদেরকে বলছিলাম, এই অর্থে এরকম ব্যবহৃত হয়। তাহলে আমরা লিখতে পারি আর নট গোয়িং টু সিনেমা। তোমরা কি আজ সিনেমা যাইবে না? আচ্ছা, এখন তোমরা যারা আমার সাথে আছো, তোমাদেরকে আমি কয়েকটা বাক্য দিব, সহজ সহজ। এই বাক্যগুলোর উত্তর তোমরা ইউটিউব চ্যানেলে কমেন্টের মধ্যে দিবে। আমি দেখবো কার কয়টা হলো, আমি সেখানে কমেন্টে আবার তোমাদেরকে চেষ্টা করব তোমাদের এটা নজর নজর রাখার, ঠিক আছে? তো এখান থেকে স্যার, সহজ। হ্যাঁ, স্যার আপনাকে কমেন্টে কেউ কোশ্চেন করতেছে স্যার, প্লিজ রিপ্লাই দিবেন। আচ্ছা, জি এখন স্যার এখন করতেছে না? আচ্ছা, ঠিক আছে, আমি দিব। আমি আগে কয়েকটা ইয়ে দিয়ে নিই। যেমন দেখো, সে খেলিতেছে, এটার ইংরেজি তোমরা ইয়েতে দিবে, সে খেলিতেছে। কারণ এখন অনেকেরই মনে আছে, আমি চাচ্ছি তখন তুমি কতটুকু দিতে পারতেছো। সে She's খেলিতেছে। playing. আচ্ছা, তারপরে সে কি পড়িতেছে, সে কি পড়িতেছে। আচ্ছা, সে ঘুমাইতেছে না, সরি, সে She's not ঘুমাইতেছে sleeping. না। সে ঘুমাইতেছে না। এই কয়টার ইংরেজি তোমরা এই সবাই আজকে দিবে, আজকে আমি আপলোড করবো, হয়তো একটু সময় লাগতে পারে, এর মধ্যে দিবে। এখন ঠিক আছে, আমি রেকর্ড বন্ধ করে দিচ্ছি, তোমাদের কথা শুনবো, উত্তরগুলো দিব ইনশাল্লাহ। দেখি, আচ্ছা, কে কি মন্তব্য করছে, মেসেজ দেখি। আচ্ছা, মেসেজে কে লিখছে? এই, আচ্ছা, তারা তো উত্তর দিচ্ছে, ঠিক আছে। এখন আমি এই উত্তরগুলো চাচ্ছি যে এটা পার্মানেন্টলি থাকবে, এটা তো আমি এখন কেটে দিলে চলে যাচ্ছে। এটা কি বলছে? চাষের ইংরেজি, আচ্ছা, চাষের ইংরেজি হলো প্লাউ। আচ্ছা, হ্যাঁ, গুড। আমি এইটা তোমাদেরকে যে ইউটিউবে এটাও ধরে রাখবো, এই তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে। তোমরা ইউটিউবে আমাকে কমেন্টে জিজ্ঞেস করবে যে চাষের ইংরেজি কি, এগুলোর ইংরেজি কি, আমি সেখানে এগুলো জি লিখে দিব, স্যার। ঠিক আছে? আচ্ছা, ওকে স্যার। okay sir এবং আজকেই করবে, যত রাত হোক। আমি যদি রাত ভোর কষ্ট করে আপলোড করতে পারি, তাহলে তুমি প্রশ্ন করতে পারবে না? আজকেই করবে ইনশাল্লাহ, 100% ঠিক স্যার। আছে? দেখবো জি আমি স্যার। আজকে কি করছে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তাহলে এটা আপলোডের দিকে একটু মনোযোগ দিই। আজকে এখানেই রাখছি। আগামী ক্লাস হবে আমাদের শনিবার ইনশাল্লাহ, রাত 10টায়, ঠিক আছে? সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম ইয়া সালাম রহমতুল্লাহ। গুড নাইট ক্লাস স্যার। কেমন লাগলো এটা ইউটিউবে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।